হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনবিইউ এর মেজর 2 এর যে পলিটিক্যাল সায়েন্সের আলোচ্য বিষয় সেটা হচ্ছে গণপরিষদের গঠন। আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলে কোর্স পারচেস করতে পারো। অনলাইন কোর্সে যে তোমরা সুবিধাগুলো পেয়ে যাবে সেটা হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য আমাদের পুরো কোর্সের যে ফিস আমরা ধার্য করেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। তো চলো এবার মেন টপিকে আসা যাক। আচ্ছা, গণপরিষদের গঠন। যুদ্ধোত্তর ভারতে সময়কালীন ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং ক্যাবিনেট মিশনের সদস্যদের মধ্যে আলাপ আলোচনার ফলশ্রুতি হিসেবে ভারতে একটা পরিষদ গঠিত হয়, সেটাই হচ্ছে গণপরিষদ। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতীয় গণপরিষদ গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট কার্যক্রম গ্রহণ করে। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ছিল আপোষমূলক। এই মিশন অবিভক্ত ভারতের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা প্রণয়ন করেছিল। প্রথমে এরা ভেবেছিল যে ভারত অবিভক্তিতই থাকবে, বিভক্ত হবে না, এবং সেই হিসেবে এরা গণপরিষদের বিভিন্ন পরিকল্পনাগুলো প্রণয়ন করেছিল। কিন্তু গণপরিষদ গঠনের ক্ষেত্রে মিশন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নীতি স্বীকার করেনি। প্রাপ্তবয়স্ক যতগুলো নর্মাল মানুষ ছিল এখানে সবার কিন্তু ভোটাধিকারের অধিকার দেওয়া হয়নি। তখন বলা হতো যে গণপরিষদের গঠন বিশেষভাবে বিলম্বিত হবে। মিশন স্থির করে যে গণপরিষদের সদস্যরা সাম্প্রতিক নির্বাচনে গঠিত প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হবে। আচ্ছা, তো গণপরিষদ গঠনের টোটাল 4টা মূল নীতি ছিল। এই মূল নীতিগুলো কি? এই মূল নীতিগুলো আমরা এখানে আলোচনা করে নিব। দেখো, প্রথম যে নীতিটা ছিল সেটা হলো ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার অনুপাতে গণপরিষদে আসন পাবে। মানে যতগুলো ওদের টোটাল জনসংখ্যা থাকবে সেই জনসংখ্যার একটা অনুপাত ওরা ধার্য করেছে। ফর এক্সাম্পল, 10 লাখে শুধুমাত্র একজন নাগরিক থাকবে যে গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হবে। এখানে দেয়াই আছে, দেখা দেবো, প্রত্যেক 10 লক্ষ জনসংখ্যার জন্য একজন করে প্রতিনিধি গণপরিষদে নির্বাচিত হবে। এটা ছিল প্রথম নীতি। দ্বিতীয় নম্বরে আছে গণপরিষদের সকল আসন সাধারণ, যেটা হচ্ছে অমুসলমান এবং অশিখ জাতির থাকবে তাদের মধ্যে, তারপরে মুসলমান এবং শিখ এই 3টি সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বিভক্ত করে দেওয়া হবে। 3 নম্বরে আছে প্রাদেশিক আইন সভাগুলিতে অবস্থিত প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। মানে কি হলো, এখানে যতগুলো তিনটে যে আলাদা জাতি এখানে বলা হলো, অমুসলমান, অশিখ এবং মুসলমান এবং শিখ, এই 3টে প্রজাতির মধ্যে তাদের সাধারণের মধ্যে কি থাকবে? অহস্তান্তরযোগ্য ভোটাধিকারের ব্যবস্থা বা অধিকার। দেশীয় রাজ্যগুলিকে 93 জন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া হয়। গণপরিষদ এবং দেশীয় নৃপতিদের মধ্যে আলোচনার ভিত্তিতে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি মনোনয়নের ব্যবস্থা করা হয়ে থাকে। আচ্ছা, বলা হয় যে পরে গণপরিষদ এবং দেশীয় রাজ্যের শাসকদের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত করা হয়। ঠিক করা হয় যে 50% সদস্য নির্বাচিত হবে এবং 50% সদস্য মনোনীত করা হবে। মানে টোটাল জনগণের মধ্যে শুধুমাত্র 50% লোক বা 50% লোক নির্বাচিত করা হবে ভোটের দ্বারা এবং 50% লোককে নির্বাচিত করা হবে মনোনয়নের দ্বারা। আচ্ছা, নেক্সট আছে 1936 সালে নির্বাচিত প্রাদেশিক আইনসভাগুলি নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ হিসেবে কাজ করে। সীমাবদ্ধ ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি গঠিত হয়েছিল। 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী
সমকালীন ভারতে প্রাপ্তবয়স্ক মানুষের মাত্র 25% ভোটাধিকার ছিল। শিক্ষিত এবং সম্পত্তিগত যোগ্যতার ভিত্তিতে এই ভোটাধিকার দেওয়া হয়েছিল। মানে হলো যেই সমস্ত টোটাল জনসংখ্যার মধ্যে যারা শুধুমাত্র শিক্ষিত এবং যাদের কাছে টাকা পয়সা বা সম্পত্তি আছে শুধুমাত্র তারাই ভোটাধিকারের অধিকার পেয়েছিল, বাকি কিন্তু কারো ভোটাধিকারের অধিকার দেওয়া হয়নি। এবং এই যে টোটাল জনসংখ্যার মধ্যে এদের সংখ্যা ছিল শুধুমাত্র 25%। আচ্ছা, নেক্সট আছে প্রতিনিধিত্বের বিভাজন। ক্যাবিনেট মিশনের প্রবক্তা অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির করা হয়েছিল শুধুমাত্র 389 জন। এর মধ্যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবে 292 জন, মানে ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে 292 জন সদস্যকে নির্বাচিত করা হবে। ব্রিটিশ ভারতের জন্য নির্দিষ্ট এই আসনগুলি আবার সাম্প্রতিক ভিত্তিতে বিভক্ত করা হয়েছিল। যেমন মুসলমানদের জন্য 78টি, শিখদের জন্য 4টি এবং সাধারণের জন্য 201টি আসন নির্দিষ্ট করা হয়। এছাড়া স্থির হয় যে 4 জন সদস্য আসবে চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে, যেমন এখানে দেওয়া আছে দিল্লি, আজমির, মাওয়ার, কুর্গ এবং ব্রিটিশ বালুচিস্তান থেকে 4 জন সদস্যকে নেওয়া হবে এবং অনধিক 93 জন সদস্য আসবেন দেশীয় রাজ্যগুলি থেকে। আচ্ছা, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের গঠনের জন্য 1946 সালের জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত করা হয়। চিফ কমিশনার শাসিত 4টি আসন সমেত ব্রিটিশ ভারত থেকে মোট 296টি সদস্য নির্বাচনের জন্য এই নির্বাচন ব্যবস্থা করা হয়েছিল। দিল্লি এবং আজমের, মাওয়ারা থেকে যে 2 জন প্রতিনিধি কেন্দ্রীয় আইনসভায় ছিলেন তারা তাদের অঞ্চলের প্রতিনিধি হিসেবে স্বীকৃত লাভ করে। যাই হোক, এই নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 292টি প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস লাভ করে 208টি এবং 9টি ব্যতীত সাধারণ সবকটি আসন পায় কংগ্রেস। 9টা ছেড়ে বাকি যতগুলো আসন সবগুলোই কিন্তু কংগ্রেস পেয়ে নেয়। মুসলমানদের জন্য সংরক্ষিত 78টি আসনের মধ্যে মুসলিম লীগ 73টি আসন লাভ করে এবং কংগ্রেস টিকিটে 4 জন মুসলমান এবং 1 জন শিখ নির্বাচিত হয়। বাকি আসনগুলো কমিউনিস্ট, সোশ্যালিস্ট এবং নির্দল প্রভৃতি ক্ষুদ্র গোষ্ঠীগুলির মধ্যে ওরা সেই আসনগুলো পেয়ে যায়। আচ্ছা, গণপরিষদের দলগত অবস্থায় গণপরিষদের কোথায় গেল করতে থাকবো না। আচ্ছা, গণপরিষদের দলগত অবস্থান ছিল এই রকম: কংগ্রেসের 108, মুসলিম লীগ 73, ইউনিয়নিস্ট এবং 1 জন, তারপরে দেয়া আছে ইউনিয়নিস্ট এবং মুসলিমদের মধ্যে 1 জন, ইউনিয়নিস্ট তপশিলি জাতি 1 জন, কৃষক প্রজা 1 জন, তপশিলি জাতি ফেডারেশনে 1 জন, শিখ যেমন অকংগ্রেসি যারা ছিল সেখানে 1টা, কমিউনিস্ট 1টা, নির্দল হচ্ছে 8টা সিট টোটাল লাভ করে। দলগত বিচারে কংগ্রেস 69% আসন দখল করেছিল। দেশীয় নৃপতিগণ 1947 সালের এপ্রিল মাস থেকে 1948 সালের নভেম্বর মাসের মধ্যে বিভিন্ন সময়ে তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। দেশীয় নৃপতিগণ প্রাথমিকভাবে মনস্থ করেছিলেন ভারতীয় গণপরিষদের সামিল না হওয়ার ব্যাপারে, কিন্তু কালক্রমে তারা গণপরিষদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। 1947 সালের 28 এপ্রিল 6টি নৃপতিশাসিত রাজ্যের প্রতিনিধিরা গণপরিষদে যোগদান করে। ভারতীয় ডোমিনিয়ন অঞ্চল থেকে নির্বাচিত মুসলিম লীগের সদস্যরাও গণপরিষদে যোগদান করে। নেক্সট আছে ভারতের গণপরিষদের বহু বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সর্দার বল্লভভাই পটেল, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, H.N. কুঞ্জক,
তারপরে তেজ বাহাদুর সপ্তজি, রাজা গোপালাচারী, কে শাস্তানাম, কে এম মুন্সি, আল্লাদি কৃষ্ণস্বামী এবং আয়ার প্রমুখরা। আচ্ছা, তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।